জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রতিদিনের মতো সকাল ৯টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রায় ২ ঘণ্টার বৈঠকে আলোচনায় আসে যুদ্ধ পরিস্থিতিতে করণীয়, সংসদের প্রথম অধিবেশন, আসন্ন ঈদ এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি সহ নানা প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে একটু চূড়ান্ত হবে। আসন্ন ঈদ উপলক্ষে ১৮ মার্চ নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে শবে কদর এবং ২৬শে মার্চ জাতীয় দিবস সহ মোট ১০ দিনের ছুটি অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ১৮ মার্চ থেকে ছুটি এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। এদিকে জ্বালানি সাশ্রয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কক্ষের বৈদ্যুতিক লাইট এবং এয়ার কন্ডিশন ৫০ ভাগ কমিয়ে দেন এবং একই সাথে দিনের আলো ব্যবহারের জন্য জানালার পর্দাও খুলে দেন। প্রধানমন্ত্রীর এই কাজ ইতিমধ্যেই অনুকরণ করেছে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরও। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। এখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। ২ নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর, বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর, মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। AK হানিফ ওরফে হানিফ সংকেত, সংস্কৃতির জন্য। বশির আহমেদ, মরণোত্তর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল হিসেবে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠি অনুযায়ী প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র ৪ জন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আয়োজিত সভা শেষে কথা জানান তিনি। ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে। পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলেও দাবি করেন শেখ রবিউল আলম। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। কোনো বাসই ইচ্ছা মতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 6 সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডক্টর মঈন খান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় শুভাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। এর আগে পল কাপুরের সাথে বৈঠক করেছে জামাত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি সাংবাদিকদের জানান, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে জামাত। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে কথা বলবে সংসদে। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে, সে ব্যাপারে জানতে চাইছে জামাত কি রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে, এটাকে আমরা প্রটেস্ট করব। বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সঙ্গে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, তৃতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয় আমাদের আলোচনা। বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে জামাত ইসলামী। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, বিএনপি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কথিত বিজয় পেয়েছে তা এখন প্রমাণিত। সাদিয়া মোয়ের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। ডক্টর তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা এবং তাকে অপসারণ করা উচিত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা, এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন, এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল। বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে উল্লেখ করে ডক্টর তাহের বলেন, সরকার লিখিত প্রস্তাব দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে জামায়াত। সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে। সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করে দেখব, তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ নির্ধারণ করেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন প্রসিকিউশন, আর আসামি পক্ষের আইনজীবীরা বলছেন বেকসুর খালাস পাবেন তাদের মক্কেলরা। SM আরিফের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।
আবু সাইদ হত্যার ঘটনায় গত বছরের ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। দীর্ঘ ৮ মাস ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে ৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ২। সর্বমোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। আবু সাইদ গুলিতে নিহত হননি দাবি করে আসামিপক্ষের আইনজীবীর প্রত্যাশা আসামিরা খালাস পাবেন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলায় ২৪ জনই পলাতক। গ্রেপ্তার রয়েছেন ৬ জন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার উত্তাল মধ্যপ্রাচ্য। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত ১০৪৫ জন নিহত হয়েছেন। বুধবার তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও অপারেশন ফতেহ খাইবারের পঞ্চম দিনে ১৭ দফা ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত ১০৪৫ জন নিহত হয়েছেন। তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও অপারেশন ফতেহ খাইবারের পঞ্চম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে। ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে IRGC। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আল খার্জ শহরে তেহরানের ৩টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। ১০০ সদস্যের মধ্যে ৫২ জন প্রস্তাবের বিপক্ষে ও ৪৭ জন পক্ষে ভোট দেন। ফলে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার ওয়ার পাওয়ার্স রেজলিউশন আটকে যায়। বিরোধী সদস্যরা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার সাইদারি এ তথ্য জানিয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। ফেরার খবরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন তারা। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার 4টি সহ এ পর্যন্ত 50টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় আজ বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যপ্রাচ্য থেকে আসা 2টি ও এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা 2টি অ্যারাইভাল ফ্লাইট। অপরদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট বেলা 11টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে যায়। দিন যত গড়াচ্ছে উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলার জেরে থমকে গেছে মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উৎপাদন ও বাজারজাত করার প্রক্রিয়া। যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত সাদিয়া হুকময়ের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে তেহরানে। যুদ্ধের দামাময় অশান্ত গোটা মধ্যপ্রাচ্য, যার মন্দা প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়, জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। এই পরিস্থিতিতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সচেতন। আমাদের সকলের উচিত যে আমার 5টা গাড়ি আমি 1টা গাড়ি চালাই, এবং যে রেশনিং সিস্টেমটা এখনই এই মুহূর্তে দ্রুত করা দরকার। যেহেতু সামনে বড় ধরনের একটা সংকট আসতেছে, আপনি যদি 15 দিন 20 দিন যদি তেল না থাকে, আমরা সব সেক্টরে অচল হয়ে যাব। আমাদের এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে তেলের সাথে সম্পর্ক নেই, এবং সেখান থেকেই কিন্তু আপনার রপ্তানিতে একটা সম্পর্ক। আমাদের উচিত এখন থেকেই আমরা রেশনিং সিস্টেম, যার 5টা গাড়ি সে 1টা গাড়ি ইউজ করবে, এবং এখন থেকেই একটু হিসাব করে আমাদের আগানো উচিত। মধ্যপ্রাচ্যকে ঘিরে এই সামরিক উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সংকটেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বিশ্ব অর্থনীতি, জ্বালানি ও রেমিটেন্সের উপর প্রভাব ফেলছে। শ্রম মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তো কোনো উদ্যোগই আমরা দেখতে পাচ্ছি না, তারা এখনো ঘুমিয়ে আছে। যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা, যেটার বলে আমরা দেশটি বেঁচে আছি সম্মানের সঙ্গে, তাদের প্রতি এত অবজ্ঞা এবং অবহেলা, এটা সহ্য করার মতো না। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পক্ষ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত চলমান এই যুদ্ধের সাথে মোকাবেলা করার জন্য। কারণ যুদ্ধ লাগবে কদিন পর পর, এতদিনের প্যাটার্নে আমরা বুঝে ফেলেছি এটা। তার মানে কি আমাদের পররাষ্ট্র দপ্তরের এই জিনিসগুলোর ব্যাপারে ড্রিল থাকা উচিত। যেমন কোথাও আগুন লাগলে পরে কি করতে হয়, ভূমিকম্পের সময় কি করতে হয়, একই রকম ভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে পরে আমাদের বাংলাদেশিদের কি করণীয়, আমাদের দূতাবাসের কি করণীয়, এবং বাংলাদেশের আমাদের কি করণীয়, এই জিনিসগুলো এখনই আমাদের শেখানো উচিত, জানানো উচিত। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। নিরপেক্ষ সংঘাত মুক্ত ভূমিকা পালন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে গভর্নর নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নতুন সরকারের নেওয়া পদক্ষেপগুলো আশাব্যঞ্জক, এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। টিআইবির অডিটোরিয়ামে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য টিআইবির সুপারিশ সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাতমুক্ত প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ের স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক খাতের অভিভাবক, এর নেতৃত্বে এমন ব্যক্তি থাকা প্রয়োজন যিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া, স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। যে হাত বদলের সংস্কৃতি
এটা আমাদের সময়, আমরাই এখন জিতেছি, আমরাই সব নিয়ে নেব, এই যে সংস্কৃতি এবং সেটি থেকে উত্তরণ করতে না পারলে এটা আত্মঘাতী হবে। যারা দায়িত্ব পেয়েছেন সরকার পরিচালনায়, এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আত্মঘাতী হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের 250 শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডক্টর রাজেশ মজুমদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, এই চিকিৎসকের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াও শুরু হয়েছে। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলা বন্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে জানিয়ে পর্যায়ক্রমে নতুন নিয়োগের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই হি উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস। পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দিয়ে কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। জাতীয় পাট দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান, বন্ধ পাটকল পুনরায় চালু ও বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হয়েছে। 6 মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি পাট দিবসের উদ্বোধন করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোনালী আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অপরদিকে দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। দক্ষ জনবলকে ঘুমন্ত না রেখে বা আংশিক সক্রিয় না রেখে পুরোপুরি সক্রিয় করে তুলতে পারলে মানুষের মধ্যে তথ্য সেবার যে চাহিদা রয়েছে সম্পূর্ণভাবে তা পূরণ করা সম্ভব। রাজধানী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তথ্য ভবন ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফরজানা। এবং আমাদের চ্যালেঞ্জ, এই দুটোকে সামনে রেখে আমাদের যেভাবে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা দরকার এবং সেই অনুযায়ী আমাদের মিনিস্ট্রিকে যদি আমি একটা ডিভাইসের সঙ্গে তুলনা করি, তাহলে এই ডিভাইসটাকে যেভাবে রিক্যালিব্রেট করা দরকার এবং এটা বিল্ট ইন সিস্টেমের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলি আনা দরকার, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সব ধরনের অ্যাপস যেমন একটা আধুনিক ডিভাইসে ইনস্টল করা যায়, কিন্তু পুরনো ডিভাইসে কিন্তু সেটা করা যায় না। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ওই ডিভাইসে পরিণত হতে হবে যাতে সে ইনফরমেশনের আধুনিক সব ধরনের সফট কন্টেন্ট এবং সফট পাওয়ারকে সে যেন ইনস্টল করতে পারে। অমর একুশে বইমেলার 8ম দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি। রমজানের কারণে দিনের বেলায় ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। নতুন বই ঘিরে পাঠকদের আগ্রহের পাশাপাশি বিক্রিও ধীরে ধীরে বাড়ার আশা করছেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নবাবনী। বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। মেলার 8ম দিনে বিকেলের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে পাঠক দর্শনার্থীর উপস্থিতি। রমজানের কারণে দিনের বেলায় ভিড় তুলনামূলক কম থাকলেও ইফতারের পর অনেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন। বিগত 2 বছরে আসলে বইমেলায় আসা হয়নি, তো এবার একটা বড় গ্যাপের পরে এখানে এসে ভালোই লাগছে। পরিবার নিয়ে আসছি, পিচিকে নিয়ে আসছি, পিচির জন্য বই কিনছি। আসলে ভিজিট করছি প্রাইমারিলি, এরপর যদি কোনো বই পছন্দ হয় তাহলে সেটা কিনবো। আমি নিয়মিত পাঠক, তো বইমেলা হলে অনেকগুলো প্রকাশনা
একবার এসে বইপত্র কেনা হয়ে যায়, যেহেতু ঢাকার বাইরে থাকি। বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে নতুন বই ঘেটে দেখছেন পাঠকরা। প্রিয় লেখকের নতুন বই কিনছেন কেউ বা আবার খুঁজছেন নিজের পছন্দের বিষয়ের বই। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পাঠকের আড্ডাও চোখে পড়ার মতো। আমাদের 2টা অনুবাদের বই আসছে, খুবই ভালো এবং খুব ভালো যাচ্ছে আর কি। এমনিতেই ওই বইগুলো আমরা আগে থেকেই বেশ ভালো সাড়া পেয়েছিলাম। তো এখানে বই, পাঠক, তারপরে লেখক সবার একটা সম্মিলন ঘটে, এজন্য খুব ভালো লাগে। হিমুর বইগুলো অনেক যাচ্ছে, তাছাড়া অন্যান্য লেখকদের বই হচ্ছে দ্য রেড ডোর, জুনাইদ ইসলামের, এটাও অনেক যাচ্ছে। আমাদের এখানে নতুন বই আছে হচ্ছে কখনো মেঘ কখনো রোদ্দুর। রমজানের আবহে বই প্রেমীদের পদচারণায় ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে মেলা প্রাঙ্গণ। প্রকাশক ও লেখকরাও আশাবাদী আগামী দিনগুলোতে পাঠকের ভিড় আরও বাড়বে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এবারে অর্থ ও বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ফ্যাশন রিটেল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের 16তম আউটলেটের গ্র্যান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার নগরীর শিববাড়ি কেটিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটের এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশনস শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন, রুম্মান সহ আরও অনেকে। এছাড়া গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশন প্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খুলনাতে আসছে খুব ভালো লাগছে, কারণ ছাড়া অনলাইনে ছিল, আমাদের খুলনা বিভাগে ছিল না, অনেক আউটলেট আছে। এই আমার জন্য আর ফ্যামিলির জন্য কেনাকাটা করতে আসছি। বেশি আমার কটনের ভিতরে খুব ভালো ভালো পাঞ্জাবি এবং প্যান্টগুলো, ডেনিমের প্যান্টগুলো আছে, বেশ অল ওভার খুব ভালো লাগছে।